Reader description. This story contains graphic violence, gore, disturbing images, and major themes. Some scenes may be intense, unsettling, or emotionally disturbing. Reader description is strongly advised. পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে প্রিয়তা। তার পেছনে ছায়া হয়ে দাঁড়িয়ে আছে পেছনের বিশাল শিকদার বাড়ি। গুমোট আবহাওয়ার চারপাশটা কেমন যেন ভারী হয়ে আছে। সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে একদৃষ্টিতে পুকুর পানে তাকিয়ে রয়েছে প্রিয়তা। পুকুরের কাছে জল একটু পর পর রহস্যময় ভঙ্গিতে নড়ে উঠছে। বাতাসে আর্দ্রতা না থাকায় ব্যবসা গরম আর চাপা উৎকণ্ঠা চারপাশকে আরো অস্বস্তিকর করে তুলেছে। আমাকে রেখেছিলেন ছোট আপামনি? হ্যাঁ, ছোট্ট উত্তর প্রিয়তার। কণ্ঠে শীতলতা চারপাশে গরম আবহাওয়া কেউ যেন জমিয়ে দেয়। জি বলুন। প্রিয়তা পাশ ফিরে মুখোমুখি হলো রহমান চাচার। সরাসরি তাকালো বৃদ্ধ মানুষটির চোখের দিকে। একদম চুপ করে থাকলো দীর্ঘ কয়েক সেকেন্ড। মুখের সামান্য কোনো অভিব্যক্তির পাল্টালো না। প্রিয়তার এমন আজব চাহনি দেখে রহমান চাচা রীতিমতো ভড়কে গেলেন। চাকর হয়ে মালিকের চোখে চোখ মেলানো বেমানান। এমন দৃষ্টতা তিনি কদাপি করতে চান না। এই ভেবে নিজের মাথাটা সক্রিয়ভাবে নত করে নিলেন। কপাল বেয়ে গড়িয়ে পড়া ঘামের ফোঁটাটা টপ করে খসে পড়ল সিঁড়ির ওপর। এই বাড়ির প্রতিটি সন্তানকে জন্ম থেকে একটু একটু করে চোখের সামনে বড় হতে দেখেছেন তিনি। সবার নারী নক্ষত্র তার মুখস্থ। তাই বাড়ির সবচেয়ে প্রাণোজ্জ্বল সদস্যটি এমন ভরাট অভিব্যক্তিহীন দৃষ্টিতে তাকে ভীষণভাবে পর্যবেক্ষণ করছে। সেটাতে সে অপ্রস্তুত এবং আতঙ্কিত করে তুলছিল তাকে। আপনি বাড়িতে কত বছর কাজ করে রহমান চাচা? আচমকা প্রশ্নটা ছুড়ে দিল প্রিয়তা। পুকুরের পানির কোথাও যেন একটা মৃদু শব্দ হলো, কিন্তু সেদিকে কোনো নজর নেই। রহমান আলী মাথা তুললেন না, নিচু কণ্ঠে জবাব দিল, জি 45 কি 46 বছর হবে। ঠিক খেয়াল নেই আপামনি। আচ্ছা, আপনি তো অনেক বছর ধরে কাজ করছেন আমাদের বাড়িতে, তাহলে আমাদের পরিবারের অন্ধকার অধ্যায়গুলো কি আপনার অজানা? নিশ্চয়ই আমার বাচ্চাদের সম্বন্ধে অনেক কিছু জানেন আপনি। কোনো রাগঢাক না রেখে একেবারে সোজাসাপটা প্রশ্ন প্রিয়তার। রমণের কণ্ঠস্বর অস্বভাব শান্ত, কিন্তু এই শান্ত স্বরই সামনের মানুষটির হাড় কাঁপানোর জন্য যথেষ্ট ছিল। হঠাৎ করে এই প্রশ্নের হকচকিয়ে গেলেন রহমান আলী। ভয়ের চোখে তাকালেন প্রিয়তার দিকে। অতঃপর ভীতিগ্রস্ত চিত্রে দ্রুত চারপাশে একবার নজর বুলালেন। এসব কথা অন্য কেউ শুনে ফেললে আজকে হয়তো শেষ দিন হবে তার। এই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে, শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। চাপা কণ্ঠে আমতামতা করে বলল, এসব কি কথা বলেন আপামনি? আপনাদের মতো প্রভাবশালী পরিবারের নিকট আমার মতো তুচ্ছ মানুষের জীবনের কোনো মূল্যই নেই। আপনারা গরিবের সমাজের কীটপতঙ্গ মনে করেন। এইসব প্রভাবশালী মানুষদের কাজ নিয়ে আলোচনা করা কি আমার শোভা পায়? আপনি তো জানেন তারা খারাপ, তারপর আপনি কি তাদের অনুগত? জি আপামনি, তাদের নুন খেয়েছি, চাইলেও বেইমানি করতে পারি না। তাহলে এত বড় একটা কথা গোপন করলেন কেন? মানে, একদম নাজান সাজার চেষ্টা করবেন না রহমান চাচা। আপনি সব জানেন। আপনি সেদিনটার একমাত্র সাক্ষী। আপনি নিজের চোখে সব দেখেছিলেন। কথা বলতে বলতে প্রিয়তার মুখাবয়ব আরো কঠিন হতে শুরু করলো। তার চোখের মণি দুটো কুচকে একাকার হয়ে গেছে। প্রিয়তার কথার ধার দেখে রহমান আলী থতমত খেলেন। না চাইতেও তার মুখের আদলে আতঙ্ক স্পষ্ট ফুটে উঠল। আগের প্রিয়তা হলে হয়তো এই সূক্ষ্ম পরিবর্তনটুকু তার নজরে পড়তো না, কিন্তু এখন সময় বদলে গেছে। মেয়েটার আগের মতো নেই। চেহারা আরো থমথমে করে কণ্ঠের গাম্ভীর্য পুরোপুরি বজায় রেখে ফের প্রশ্ন ছুড়ে দিল প্রিয়তা, আপনার চোখ মুখ আপনাকে নির্দেশ দিচ্ছে বলতে রহমান চাচা। আমি আপনাকে ছোট থেকে দেখেছি, কখনো কাজের লোক মনে করিনি, নিজের আপন ভেবেছি, পরিবারের একজন ভেবেছি। তাই এখনো খুব ভালো মতো জিজ্ঞাসা করছি, কাদের আড়াল করার চেষ্টা করছেন আপনি? সেদিন কারা এসেছিল বাড়িতে? আতঙ্কে কাচুমাচু হয়ে সিঁড়ির রেলিংটা শক্ত করে আঁকড়ে ধরল রহমান আলী। প্রিয়তার কণ্ঠে এমন এক অচেনা পাথরের দৃঢ়তা ছিল যে অস্বীকার করার উপায় নেই। রহমান আলীর আর পেরে উঠলেন না। কোন দিন? ওই যে সেদিন, যেদিন বড় আব্বু, বড় আম্মু, ভাইয়া, ভাবি কেউ বাসায় ছিল না। 13ই আগস্ট। পুরো বাড়ি ফাঁকা, থমথমে, সব কাজের লোক ছুটিতে। একমাত্র কেয়ারটেকার হিসেবে আপনি একা ছিলেন ওই দিন। আমাদের বাড়িতে কারা এসেছিল, কেন এসেছিল, কি করেছে, সবটা আপনি জানেন।
রহমান আলী ভয় পেলেন ঠিকই, কিন্তু তার চেয়ে বেশি বিস্ময়ে ভরা দৃষ্টিতে সামনে দাঁড়ানো বছর বিশেকের এই তরুণীর দিকে হাঁ করে তাকিয়ে রইলেন। চিরচেনা আদুলের মেয়েটাকে আজ বড্ড অচেনা ঠেকছে তার কাছে। বলুন চাচা। আর লুকিয়ে থাকতে পারল না রহমান চাচা। মনের কোণে শুধু এতটুকু বিশ্বাস টিকিয়ে রাখলো যে এই মেয়েটির আর যাই হোক, তাকে প্রাণে মারবে না। অবশেষে মাথা দুলিয়ে সম্মতি জানালেন রহমান চাচা। চোরা চোখে চারপাশটা একবার ভালো মতো দেখে নিলেন। দম আটকে থাকা কণ্ঠে ফিসফিস করে বলল, জি আপামনি, আপনি ঠিকই জানেন, সেদিন অনেক মানুষ এসেছিল। কতজন? প্রায় 15-20 জন তো হবেই। সেদিন এত অচেনা মানুষের হুট করে একসঙ্গে দেখে আমি অবাক হয়ে গেছিলাম আপামনি। সবাই অচেনা ছিল? ভয়ঙ্কর শীতল কণ্ঠে প্রশ্ন ছেড়ে দিল প্রিয়তা। রহমান আলী পুরোপুরি চুপ হয়ে গেলেন। তার কপাল বেয়ে লবণাক্ত জলের এক ফোঁটা টপ করে গড়িয়ে পড়ল পুরনো প্লাস্টার ঘষা সিঁড়িতে। তিনি ভয়ার্ত চোখে মাথা তুলে একবার তাকালো প্রিয়তার দিকে। মেয়েটার চোখ জোড়া শান্ত, কিন্তু সেই শান্ত রূপের গভীরেই যেন লুকানো আছে হাড় কাঁপানোর এক ঝড়। রহমান আলী মিনমিন কণ্ঠে জবাব দিল, সবাই অপরিচিত ছিল না আপামনি। কয়জনকে চিনতেন? 2 জন। ওই 15 জনের সকলেই কি ডুবুরি ছিল, তাই না চাচা? জি আপামনি, তার প্রত্যেকেই দক্ষ ডুবুরি ছিল। এসে পুকুরে ঝাঁপিয়ে পড়েছিল। পুরো পুকুর তোড়পাড় চালিয়ে খোঁজাখুঁজি করেছে প্রায় 4 ঘন্টা। তারপরে কি যেন একটা ভারী জিনিস তারা পেয়েছিল। ওই 2 জন ব্যতীত আর এমন কেউ ছিল যাকে আপনি চিনতেন? না আপামনি। তবে তবে কি? তবে এই 2 জনের সাথে আরো একজন ছিল, যে ডুবুরি ছিল না, বড় পদের কেউ একজন হবে। আচ্ছা, ওই 2 জন কি সেই 2 জন যারা আমাদের বাড়ির নতুন বন্ধু, নতুন সদস্য? রহমান আলী আর কথা বাড়াতে পারলেন না, শুধু উপনিজ মাথা দুলিয়ে সায় দিলেন। মুহূর্তের মধ্যেই প্রিয়তার চোখের মণিতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। ঘাড় আর কপালের রগগুলো ফুলে ফেঁপে উঠল। তার 2 হাত আপনা আপনি শক্ত মুষ্টিবদ্ধ হয়ে গেল। নখগুলো হাতের তালুতে বসে গেল প্রায়। আপনি চুপ ছিলেন কেন? আমাকে ওই আপামনি হুমকি দিয়েছিল, আমি যদি কাউকে কোনো কিছু মুখ ফুটে বলি, তাহলে নাকি আমাকে পাকাপাকিভাবে অন্ধকার কোনো গরদের কাছে কাটতে হবে। আপনি যান চাচা। রহমান চাচা হয়তো আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু প্রিয়তার এই ভয়ঙ্কর রূপ দেখে আর সাহস পেলেন না। সুরসুর করে মাথা নিচু করে সেখান থেকে পালিয়ে গেলেন তিনি। পুকুরের কালচে জলটা তখনও কেমন যেন একটা রহস্য নিয়ে ছলক কলা শব্দে কেঁপে কেঁপে উঠছিল। শিকদার বাড়ির পরিবেশ ঘুমোট থমথমে, কোণে কোণে ভুতুড়ে নীরবতা বিরাজমান। বাড়িটার আগের মতো প্রাণোচ্ছল নেই। আগের মতো আর বাচ্চাদের উল্লাস আসে না। বাড়ির কোণা কোণা থেকে হাসির ঝঙ্কার শোনা যায়, যেন কোনো পৈশাচিক অভিশাপ লেগেছে। শুধু কান্নার হাহাকার। বিছানার একটা কোণে বসে হাঁটুতে মুখ গুজিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে অনন্যা বেগম। দীর্ঘ 35 বছরের সংসার জীবনে তিনি যেন এই মৃতপ্রায় গাছের শিকড়ের মতো জীবনে যাপন করছেন, কোনো ভালোবাসা ছাড়া, কোনো জলপানি ছাড়া। জোর জবরদস্তি মাটি কামড়ে পড়ে আছেন, অথচ গাছটা কবে মরে গেছে। গুনগুন শব্দে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন অনন্যা বেগম। চিৎকার দিয়ে কাঁদার চেষ্টা করছেন, যেন এটাই হয় জীবনের শেষ কান্না। হঠাৎ দরজা খোলার ঝনঝন আওয়াজ হয়। সাথে চুপ হয়ে যায় অনন্যা বেগম। 2 হাতের চোখে জল এত দ্রুত মুছে যেন কিছু হয়নি। সাজিদ শিকদার অপ্রস্তুত ভঙ্গিতে ঘরের মাঝখানটা এসে দাঁড়ান। লজ্জা, জড়তার, অপরাধবোধের মিশেলে তিনি অনন্যা বেগমের মুখোমুখি হতে পারেন না। চোখে চোখ রাখতে পারেন না বিধায় কথিত স্ত্রী নামক মানুষটাকে এড়িয়ে চলেন যথাসম্ভব। মানুষের বিবেক হচ্ছে মনের আয়না, সে আয়না তো কবেই ঝাপসা হয়ে গেছে। তাই অপরাধবোধ থাকতে পালিয়ে বেড়ান বেশিরভাগ ক্ষেত্রে। স্ত্রী হলেও তার সাথে শেষ কবে স্ত্রীর মতো থাকা হয়েছে মনে পড়ে না। হবে হয়তো বছর 20 আগে। সাজিদ শিকদার মাথা তুলে বিছানার দিকে তাকালেন। অনন্যা বেগমের শাড়ির আঁচলটা গায়ে ভালো মতো জড়িয়ে সাজিদ শিকদারের সম্মুখে দাঁড়ালেন। ওনার শারীরিক প্রতিক্রিয়া এমন যেন তিনি কোনো পরপুরুষ সম্মুখে দাঁড়িয়েছেন। সাজিদ শিকদার দাঁড়িয়ে অসম্ভব মায়াবী, চরম লাবণ্যময়ী নারীটির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারেন না, যার রূপ সৌর রশ্মির মতো তেজস্বী, দীপ্তিময়। বেশিক্ষণ চেয়ে থাকলে চোখের মণি ঝলসানোর সম্ভাবনা থাকে। আরও একটি সমস্যা, ভীষণভাবে পুরায়, চরম দ্বিধা তৈরি হয় মনে। মায়া লাগতে শুরু করে,
মায়া যে বড্ড বেহায়া অনুভূতি। মায়ের ছলনায় পড়ে বহুবার পথভ্রষ্ট হয়েছেন তিনি। পরে মন মরানো যন্ত্রদায়ক হয়ে পড়েছে নিজেকে আটকানোর না পারা দ্বিধাচরিত করার থেকে। বয়সটা 40 পেরিয়েছে, কিন্তু চেহারা লাবণ্য এখনো উপচে পড়ে, যেন বয়সটা আটকে গেছে 32 কি 33-এর কোঠায়। আসসালামু আলাইকুম, ধীরে সালাম দিলেন অনন্যা বেগম। মৃদু আওয়াজে ভাবছানোটা হয় সাজিদ শিকদারের। এই বুড়ো বয়সে সেও নিজের এমন বেহায়া স্বভাবের জন্য লজ্জিত হন নিজের কাছে। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে অনন্যা? বাইরে থেকে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করা রমণীর ভেতরটা হুড়মুড় করে ভেঙে পড়ে। দেহের রন্ধ্রে রন্ধ্রে চরম পীড়াও অনুভূত হচ্ছে। না চাইতেও চোখ দুটো ভরে আসে অনন্যা বেগমের। টলটলে অক্ষি যুগল তুলে তাকান সাজিদ শিকদারের চোখের পানি। সাজিদ শিকদারের বুকের খুব গভীরে কেমন মোচড় দেয়। কেন দেয় বুঝতে পারে না সাজিদ শিকদার। নিজেকে দ্রুত সামলান অনন্যা বেগম। সাজিদ দূরত্ব বজায় রেখে ধীর স্বরে বলেন, হ্যাঁ বলবো বলেই রেখেছি। অনেক তো হলো, এবার সমাধানের পালা। কিসের সমাধান? সাজিদ শিকদারের প্রশ্নভরা চোখে তাকান। হ্যাঁ, সে সমাধানটা যেটা ঝুলে আছে বিগত 38 বছর ধরে। আমি এতটাই হতভাগা জানেন, নিজের জন্য প্রতিবাদের সাহসটুকু জোগাতে পারলাম না জীবনে। কি করব বলেন? প্রতিবাদের ভাষা আমার জানা ছিল না। বাবা মায়ের খুব বাধ্য সন্তান ছিলাম। বিশ্বাস করুন, আপনার আর আমার ওরকম দৃষ্টি কোনোদিনই ছিল না। আমি তো সবসময় আপনাকে আমার বড় 2 বোনের দেবর বলেই জানতাম, বড় ভাইয়ের মতো সম্মান জানাতাম। কিন্তু একদিন স্কুল থেকে ফিরতে পারিনি। না, আমার বিয়ে, তা আমার বড় আপার দেবরের সাথে। কোন দেবর জানতামই না, ইচ্ছা করেনি জানানোর। জানেন আমার বিয়ে, অথচ সে একটাবারের জন্য জানতে চায়নি আমি এই বিয়েটা করতে চাই কিনা, আমি এই বিয়েতে রাজি আছি কিনা, আর কোনো পছন্দ আছে কিনা। শুধু বলল, আজ তোর বিয়ে, ব্যাস। সেদিন থেকে আমার ভাগ্যটাই বদলে গেল। আমি কোনোদিন জমিদার বাড়ির বউ হতে চাইনি, এত টাকা পয়সা এত বিলাসিতা আমি চাইনি। তবুও ভারী ভারী শাড়ি গয়না জড়িয়ে আমাকে পাঠিয়ে দিল আপনার সংসারে। খুব কষ্ট পেয়েছিলাম জানেন, মন প্রাণ উজাড় করে ভালোবাসতাম একজনকে, সে খুব ভালোবাসত। কিন্তু বাবার পছন্দ হলো আপনাকে। আপনার বাবা ভাইয়েরাও ঠিক সেই রকমই বিয়ের প্রস্তাব দিল, ব্যাস। প্রেমিকের কাছ থেকে উপাধি পেলাম লোভী, বিশ্বাসঘাতক, আরও কত কি। খুব ভালোবাসত। বিয়ের পর বহু বছর আমার পিছু পিছু ঘুরেছে, আর মিনতি করেছে একটা বার তার কাছে চলে যাওয়ার জন্য। ছেলে হলো মেয়ে হলো, তখনও বলেছে আমার সন্তানদেরকে নিজের সন্তানের মতো দেখবে, তাদের নিয়ে হলেও চলে যেতে। কিন্তু আমি পারিনি। নিচু মানসিকতা ছিল তো, ভাবতাম মেয়েদের বিয়ে বুঝি একবারই হয়। আর আমি সত্যি আমার অতীতকে পেছনে ফেলে তোমাকে নিয়ে ঘর বাঁধতে চেয়েছিলাম। কিন্তু বিয়ের প্রথম রাতেই বুঝে গেলাম স্বামীর সুখ বুঝে আমার ভাগ্য নেই। তবু একটা পুরনো আসবাবপত্রের মতো আপনার ঘরের একটা কোণেই পড়ে রইলাম। অথচ আপনি আমাকে একটাবারের জন্য বলেননি আপনি অন্যত্র বিবাহিত। শুধু উপেক্ষা করে গেলেন, কেবল মাঝে মাঝে কেমন হয়ে যেতেন, অনেক ভালোবাসা দেখাতেন, পুরুষত্বের অধিকার মিটিয়ে নিতে, তারপর আবার সে কি সেই। এভাবে চললো 12 থেকে 14 বছর। তারপর আপনি পাকাপাকিভাবে পর হয়ে গেলেন, আর আমি পড়ে রইলাম আগের মতোই, অযত্নে ফেলে রাখা জিনিসের ওপর যেমন ধুলো জমে, আমারও তেমন অবস্থা হলো। আমি জানতাম আপনি আমাকে ভালোবাসেন না, তবুও মায়ায় পড়ে গিয়েছিলাম। একটা সময় তো ভালোবেসেছিলাম। ওই যে কথা আছে না, মেয়ে মানুষের অতীত থাকতে নেই। আমার অতীতকে আমি বাক্সবন্দি করে ফেলে দিয়েছিলাম। তবুও আপনার সংসার করিনি। স্ত্রী তো হলাম, কিন্তু ঘরেনি হতে পারিনি। বহু বছর পেরিয়ে গেল। তারপর একদিন জানলাম আমার একজন বিবাহিত পুরুষের সাথে বিয়ে হয়েছে। সে কখনোই আমাকে ভালোবাসেনি, অন্য নারীতে মগ্ন। সে আমি তৃতীয়। মাথাটা নিচু হয়ে গেল সাজিদ শিকদারের। অনন্যা, থাক শিকদার সাহেব, আজ না হয় নাই বললাম। 38 বছরের হাতে গুনে কয়েকটা সংসার হয়েছে আমাদের। আমি সমাজের স্বীকৃতি পেয়েছি, কিন্তু স্বামীর ভালোবাসা পাইনি। এই বয়সে এসে আর চাইবও না। এখন আপনি শুধু শেষ একটা উপকার করুন। আমার ওপরে আপনার কোনো অভিযোগ নেই, আপনারও কোনো অভিযোগ নেই। আমি আপনাকে ঘৃণা করি না। কি বলুন তো, আপনার প্রতি আর কোনো অনুভূতি আসে না। আমার 3 সন্তানের জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ, তবে আপনার সম্পর্কের ভার আমি আর বইতে পারছি না। মানে মানে আমি মুক্তি চাই। এই সংসার খেলা আর আমার দ্বারা হচ্ছে না। I want divorce। চমকে উঠলেন সাজিদ শিকদার। ডিভোর্স শব্দটা মানেই
কোথাও একটা আঘাত পড়ল, তবে একটাবারের জন্য দ্বিমত করলেন না তিনি। বরং এত বছর পর অনন্যাকে নিজেকে বেছে নিয়েছে, এটাই তার আনন্দের। মাথা দুলিয়ে সম্মতি জানালেন সাজ্জাদ শিকদার। পেপারস রেডি করাই ছিল। অনন্যা বেগম কোর্ট পেপারটা বাড়িয়ে দিলেন সাজ্জাদ শিকদারের হাতে। অতঃপর আরেকটা বিষাক্ত সম্পর্কের ইতি। বাইরে শস্য শব্দ আর জানলার কাছে বৃষ্টির ফোঁটার আছড়ে পড়া উন্মাদনা পরিবেশটাকে সজীব ও মোহময় করে তুলেছে। ঘরের ফিল্ডস এলইডি লাইটটা মৃদু কাঁপছে। কুলিং ফ্যানের একটানা ঘ্যান ঘ্যান শব্দে মাঝে ল্যাপটপ স্ক্রিনে মনোযোগ গেঁথে তাকিয়ে আছে ইরফান। শুধু তাকিয়ে নেই, অসুর নিধনের উপযুক্ত বাণ প্রস্তুত করছে। ল্যাপটপের পাশে ফোন স্পিকারে রেখে ভেসে আসছে এক আগ্রহী নারী কণ্ঠ। আমি সব ফাইলগুলো আপনাকে মেল করে দিচ্ছি। আপনি কি নিজের কর্তব্য ঠিকমতো পালন করতে পেরেছেন, সিনিয়র ইনচার্জ? নাইটের কণ্ঠের ক্ষিপ্ততা স্পষ্ট। নিজের আন্ডারে থাকে একজন ট্যালেন্টেড অফিসারের এমন স্পষ্ট ধৈর্য দেখে হতাশ হয় ইরফান। কাম অন প্রিয়স্মিতা, এভাবে বলছে কেন? ইটস ইয়োর রেসপন্সিবিলিটি টু ডু দিস। প্লিজ বি প্রফেশনাল। প্রফেশনাল বলেই তো তাতে দাঁত চেপে সব সহ্য করছি। আমাকে আরও ধৈর্যশীল হতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে জানতে হবে। তবেই তুমি একজন দক্ষ অফিসার হতে পারবে। সামনে ছোটোখাটো বিষয়ে রেগে যাওয়া, ইটস ভেরি আনপ্রফেশনাল। সরি। নিজের ভুলটা বুঝতে পারে প্রিয়স্মিতা। সিনিয়র অফিসারদের তিক্ত কথা সে পুরো ঘেটে গিয়েছিল। তুমি আমার বোন, বাড়িতে, ফ্যামিলিতে, কিন্তু কর্মক্ষেত্রে আমি তোমার সিনিয়র। তাই বোঝোই তো আমাদের কাছে কত বড় দায়িত্ব। আমাদের সব ফোকাস এখন ওইদিকে রাখা উচিত। এসব ছোটোখাটো বিষয় নিয়ে মনোমালিন্য করার সময় এটা নয়। বুঝতে পেরেছি। সরি এগেইন। আপনি সব কিছু রেডি করে রেখেছেন তো? কালকে কিন্তু বোমটা ফাটাতে হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর একটা দিনও দেরি করা যাবে না। আর রিস্ক নিতে পারবো না আমরা। এসআরের চ্যাপ্টার কালকে ক্লোজ করতে হবে। ফোনের ওপারে ইরফানের দীর্ঘ নিঃশ্বাসের স্পষ্ট শোনা গেল। আশাবাদী প্রিয়স্মিতা। তবু আমার অরিটেশন হচ্ছে। মনে হচ্ছে এত সহজে সবটা হবে না, কিছু একটা হবে। কিন্তু আমায় লক্ষ্যে অটল থাকতে হবে। যাই হোক, কালকে বিশ্ববাসীর সামনে সত্য উন্মোচন করতে হবে। তুমি কি শঙ্কিত? কেন? তুমি শঙ্কিত নাও? ক্লান্তিতে কপালে হাত ঠেকালো ইরফান। তার ভারী নিঃশ্বাস। কয়েক পল নীরব থাকলো প্রিয়স্মিতা। অতঃপর রহস্যময় কণ্ঠে বলল, না, একদমই টেনশন ফ্রি থাকো। আমার কাছে খবর আছে আবরার শিকদার প্রণয় নাকি বেঘরে ঘুমাচ্ছে জীবনের শেষ ঘুম। আর একটা কথা ভুলে চলবে না, সবকটা প্রুফ কিন্তু আমরা নিজেরা সংগ্রহ করিনি। ইনফ্যাক্ট প্রণয় শিকদার না চাইলে তাকে ধরবে বা এক্সপোজ করবে কার বাপের সাথে। এখানে আমাদের ভাগ্যটা দুর্দান্ত সবাই ছিল। আর আমার আর শুদ্ধির যখন বিয়ে হয় তখন প্রণয় শিকদার আমার সত্যটা জানতো না, বিধায় নিজের জীবনে বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলেছিল। তখন সে স্বেচ্ছায় এমন অনেক কিছু আমাদের দিয়েছে যেটা আজ আমাদের ক্ষেত্রে ব্রহ্মাস্ত্র। আর এখানে আমার ভূমিকা ছিল সর্বোচ্চ। ল্যাপটপের কিবোর্ডে তর্জনী ঘষতে থাকে ইরফান। গম্ভীর কণ্ঠে বলে, পরিস্থিতি এখন খুব বিপজ্জনক। জায়গায় জায়গায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সরকার থেকে ন্যায় বিচার পাওয়ার জন্য মিটিং, মিছিল, অনশন, ধর্মঘট, আত্মহত্যা সব করছে লোকজন। সরকার জিনিসপত্র ভাঙচুর করছে, পুলিশের ওপর আক্রমণ চলছে। জনগণের আক্রোশ সামলানো যাচ্ছে না। এদের একটাই দাবি, কেন এরা এখন ন্যায় বিচার পাচ্ছে না? কেন তারা জাস্টিস পাচ্ছে না? তাদের এই ক্ষয়ক্ষতির ভরপাই কে করবে? সরকার কি করছে? তারা সুবিচার চায়। শহরগুলো জ্বলছে প্রিয়স্মিতা। সরকারকে কোণঠাসা করে দিচ্ছে সাধারণ মানুষ। এখন অপরের দিকে শাস্তি পেতে হবে। কিন্তু আমি শুনেছি এসআরের পক্ষ থেকে সব 2 নম্বরই বিজনেস, সব ট্রাফিকিং চক্র নাকি টোটালি অফ হয়ে গেছে গত 1 সপ্তাহ ধরে। মাদকের বাজারে প্রভাব পড়েছে ব্যাপক। আর সব অর্থনৈতিক বিজনেস ধীরে ধীরে কোলেশপ করছে। চলতে থাকে তার কোম্পানি খুব তাড়াতাড়ি ব্যাংকরাপ্ট হয়ে যাবে। তাতে কি হবে? অতীতে 9 বছরে বিভীষিকাকে পাল্টে যাবে। 9 বছর ধরে সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে, যে মানুষগুলো প্রাণ হারিয়েছে, যে মেয়েরা, যে শিশুগুলো, তারা ন্যায় বিচারে আশা করে না। ওই টেররিস্ট দলের জন্য বড় বড় দেশের ইকোনমি অনেকটা ডাউন খেয়েছে। কানাডা, ইউএস, ইতালি, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, বিভিন্ন বিশ্বের প্রতিটি দেশে যে ওরা যে কথা, যে অপরাধ বিস্তার করেছে, এক এসের গুটিয়ে গেলে কি সেগুলো বন্ধ হয়ে যাবে? মানুষের মনে যে ক্ষোভ, যে ঘৃণা, সেটা কি মুছে যাবে?
সে মানুষ নয় প্রিয়স্মিতা, একটা পিশাচ। তাকে যারা সাপোর্ট করে তারা অন্ধ, নিজের বিবেক আর মানুষত্ব বেছে নিয়েছে। এই নিকৃষ্ট কীটের জায়গা কোনো সুন্দর দুনিয়াতে নয়, বরং নরকের কোনো অন্ধকার দুর্গন্ধযুক্ত গলিতে। শাস্তি তাকে পেতেই হবে প্রিয়স্মিতা। আমি তো বলি, সরকার মৃত্যুদণ্ড দিতে চায়, কিন্তু এই ধারার মানুষগুলো কি সত্যি এত সহজে শাস্তি ডিজার্ভ করে? এসআরকে মেরে ফেললে সত্যি কি এর প্রাপ্য শাস্তি পাবে? এসআরের উপযুক্ত শাস্তি একা একা কালকুটিতে বন্দী হয়ে রাখা, অবশ্যই কোনো অবস্থাতে মরতে না দেওয়া, ও যাকে ছাড়ার নিঃশ্বাস নিতে পারে না তার থেকে যোজন যোজন দূরত্ব করে দেওয়া। তবেই শাস্তি হবে, বিচার হবে, ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন হবে। অপরাধীর প্রাণ প্রত্যেকটা সেকেন্ডে মরণ যন্ত্রণায় ছটফট করবে, মৃত্যুর ভিক্ষা চাইবে, কিন্তু মরবে না। কিন্তু আইন আমাদের এই নৃশংস হওয়ার অনুমতি দেয় না। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ অপরাধীকেও মৃত্যুর ঠিক আগে মুহূর্ত পর্যন্ত আমাদের মানুষ হিসাবে দেখতে হয়, আর একজন মানুষ হিসাবে তাকে সবচেয়ে কম যন্ত্রণার মৃত্যু দেওয়া আমাদের কর্তব্য। তাই শান্ত হও। আচ্ছা, সেসব বুঝেছি, কিন্তু কাল সকালে সূর্য ওঠার আগ পর্যন্ত রিস্ক আছে, খুব বড় রিস্ক। একটা উড়ো খবর পেয়েছি। কি খবর? জানি না কতটুকু সত্যি, কিন্তু এখন থেকে ছোট ছোট রিস্ক লং টার্মে ভয়ঙ্কর সাব্যস্ত হতে পারে। মানে? ভ্রু কুচকে গেল প্রিয়স্মিতার। মানে খবর আছে নতুন কারো উদয় হয়েছে, কেউ একজন আছে যে এই এসআরের প্রোটেক্ট করার চেষ্টা করছে আপ্রাণ। আমাদের ডিজিটাল ফাইল হ্যাক হয়ে গেছে। সে তো আমাদের ভাগ্য যে সব কিছুর অনেকগুলো কপি ছিল, না হলে কি হতো? হোয়াট? হ্যাঁ, কিছু বলতে গিয়ে হঠাৎ থেমে গেল ইরফান। আচমকা তার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। তার সশ্রেন্দ্রিয় বলছে পেছনে কেউ আছে, একদম তার পিঠ বরাবর দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। কারো উপস্থিতি টের পেলেও সামান্যতম উত্তেজিত হলো না ইরফান, পেছন ফিরে তাকালো না। অত্যন্ত সাবধানে টেবিলের ওপর রাখা বন্দুকটা খপ করে চেপে ধরল শক্ত মুঠোয়। ঘামে ভেজা হাতের তালুতে রিভলভারের ঠান্ডা লোহা আরও আঠালো হয়ে বসল। চোখের পলকে পিছন ফিরে শুট করে দিল ইরফান। বিষয়টা এত দ্রুত ঘটল যে বাতাসের পক্ষেও ব্যাপারটা বুঝোটা মুশকিল হলো। তবে আশ্চর্যজনকভাবে বুঝে গেল সামনের ব্যক্তিটি। পুরো কার্যক্রমে হয়তো সময় লেগেছে আধা সেকেন্ড, তবে এই সময়ের মাধ্যমেই সামনের ব্যক্তিটি ঠিক ড্রাইভ দিয়ে সরে গেছে। ট্রিগার চাপার সাথে সাথে বিকট আওয়াজে কেঁপে উঠছে পুরো কক্ষ। পর্দার ফাটানোর যে শব্দ রেশ কাটতে না কাটতেই দূরে থাকা কাচের ছোট্ট অ্যাকুরিয়ামটি গুলির আঘাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পানির প্রবল তোড়ে ভেসে গেল সে। সেই স্বচ্ছ পানিতে খেলতে থাকা সোনালি রঙের মাছগুলো মেঝেতে পড়ে পানির অভাবে ছটফট করতে করতে মরতে লাগলো। বাতাসে পোড়া বারুদের করা ভারী গন্ধ ছড়িয়ে পড়েছে। পিনপত নিরাপত্তার মাঝে ফোনের ওপাশ থেকে প্রিয়স্মার অনুমরত হ্যালো হ্যালো আর্তনাদ ভেসে আসছে। প্রিয়স্মিতা হয়তো গুলির আওয়াজ পেয়েছে, হয়তো উদ্বিগ্ন হয়ে কিছু বলছে। সেদিকে সামান্যতম খেয়াল নেই ইরফানের। তার সমস্ত মনোযোগ এখন সেই ঠেকেছে সামনে হঠাৎ উড়ে আসা আগন্তুকের ওপর। ইরফান এক সেকেন্ড সময়ও নষ্ট করলো না। সে দ্রুত বন্দুকটা চেপে ধরল। বিদ্যুৎ গতিতে তেড়ে গিয়ে শটান বন্দুক চেপে ধরল অজ্ঞাত পরিচিত ব্যক্তির কপালে। ঠান্ডা নলটির ছোঁয়া সামনেই ব্যক্তির ওপর কী প্রভাব ফেললো তা বোঝা গেল না। ব্যক্তিটি ভীষণ মিস্ট্রিয়াস। চোখের মনে শুরু হয়ে এলো ইরফানের। অভিজ্ঞ পেশাদের দৃষ্টিতে আগন্তুকের মাথা থেকে পা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি বোলালো। মুখ ঢাকা কালো চাদরে। শারীরিক গঠনে ও বাহিক অবয়বে পুরুষ বলে মনে হলো না ইরফানের। তার মানে কোনো নারী। ব্যাপারটা মাথায় হিট করতেই কপালে বিন্দু বিন্দু ঘাম জ্বলল। তড়িৎ বেগে আরও কয়েক গুণ সতর্ক হয়ে গেল ইরফান। রিভলভারটা হাতের মুঠোয় আরও শক্ত করে চেপে ধরল। ট্রিগারে তর্জনী রেখে কৌতূহলী ও কঠোর কণ্ঠে সাধালো, কে আপনি? আগন্তুক টু শব্দ করো না। পিনপরত নিরাপত্তার মধ্যে কেবল ভুতুরে ছায়ামূর্তি নাই দাঁড়িয়ে রইল। ইরফান পুনরায় দাঁতে দাঁত চেপে শুধালো, কে আপনি? মুখ খুলুন। এবার আর কার্যকলাপে করল না মেয়েটি। মাথার উপর থেকে চাদরটা একটানে সরিয়ে দিল। হাই পাওয়ার এলইডি লাইটের উজ্জ্বল আলোয় ঝলমল করে উঠল মেয়েটার ফর্সা ত্বক, মুখের গঠন ও দেহের গঠন চোখের পলককে চিনে ফেলল ইরফান। হাতের বন্দুকটা ঢিলে হয়ে গেল সহসা। হাত থেকে খসে পড়ার উপক্রম হলো। বুক চিরে বেরিয়ে আসা হৃদস্পন্দন যেন কান অব্দি শোনা যাচ্ছে। চোখ দুটিতে ভারী অবিশ্বাসের চাপ, কাপা অস্পষ্ট বাক্যে আওড়ায়, প্রিয়স্মিতা। মেয়েটা নীল চোখের কালো মণিতে এক অদ্ভুত দ্যুতি খেলে গেল। ইরফানের ভুল সংশোধন করে দিয়ে সে বরফ শীতল কণ্ঠে বলল, তনয় শেখদের প্রিয়তা। বিস্ময়ে চোয়াল ঝুলে গেল ইরফানের। সে যে কতটা বাকরুদ্ধ অবাক হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। তুমি এখানে?
হ্যাঁ, আমি এখানে। কেন? দেখে ভীষণ অবাক হচ্ছে বুঝি? সিনিয়র ইন্টেলিজেন্স অফিসার মিস্টার ইরফান শেখ। মেয়েটার কণ্ঠ বরফের মতো জমানো, কিন্তু প্রতিটা শব্দের ভাঁজে ঝাঁজ আছে চূড়ান্ত। এমন তো হওয়ার কথা নয়। চরম ভাবনায় পড়ে গেল ইরফান। এই মেয়েটাকে তো সে কতবার দেখেছে, প্রতিবার নিষ্পাপ পবিত্র মনে হয়েছে, অথচ এখন এই মুহূর্তে মেয়েটার চোখ মুখে কেমন অক্ষুণ্ণ এক অশুভ ছায়া। কি ভাবছেন অফিসার? আমি এখানে কিভাবে ঢুকলাম? ইরফানের হতভম্ব মুখের জবাবের অপেক্ষা করল না প্রিয়তা, নিজেই ব্যঙ্গাত্মক হেসে জবাবটা দিয়ে দিল। আমি এখানে কিভাবে ঢুকেছি চিন্তা করে পাওয়া তো দূর, আপনি দুঃস্বপ্নে কল্পনা করতে পারবেন না। কি বলতে চাও? তোমাকে কেমন রহস্যময় লাগছে। তুমি আসলে যেমনটা দেখাও তেমনটা তুমি, নাকি তুমি? চোখের রহস্যে হাসি ফুটে উঠল প্রিয়তার, কণ্ঠে শিহরণ উঠে রেখে নিচু স্বরে স্পষ্ট স্বরে জবাব দিল। জাতের জাত, বীজের কলা, পাকলে কলা চুলকায় গলা। অবশ্যই আমি তেমনই হব, যেমন আমার রক্ত, রক্তের পিচাসের বংশের জন্মে আমি নিশ্চয় কোনো মহিষী হব না। হ্যাঁ, তবে আপনি আমায় ভুল চেনেননি। আমি তেমনও, আবার আমি এমনও। সময়ের পরিস্থিতি অনুযায়ী সুইচ হয়ে যায়। আমি ইচ্ছেদারি ছিলাম না, রূপ পাল্টানো আমার ধাঁচে নেই, কিন্তু কি করব, বাধ্য হচ্ছে। তবে নিজেকে পুরোপুরি ভুলে যায়নি, কেবল অস্তিত্বকে দুটি ভাগে করে দিয়েছি। হোয়াট? মানে কি এসবে? তুমি এখানে কেন এসেছো? তুমি আসলে কি চাও? কি উদ্দেশ্য তোমার? ঠিক সেই উদ্দেশ্য যে উদ্দেশ্যে আপনি আমার বাড়িতে ঢুকেছিলেন। ইরফান হতভম্ব হয়ে গেল। ধীরে ধীরে তাকে কথায় নিজের ঝাড়ে ফাঁসাতে শুরু করলো প্রিয়তা। কয়েক মিনিটের মধ্যেই মাইন্ড ড্রাইভ হয়ে গেল ইরফানের। এই এক মুহূর্তের অন্য মানসিকতার সুযোগে দারুণভাবে কাজে লাগালো প্রিয়তা। চোখের পলকে কিছু বুঝে ওঠার আগে একটা মারাত্মক ঘুষি বসিয়ে দিল ইরফানের নাক বরাবর। অন্যমনস্ক ছিল বিধায় আঘাতটি সরাসরি গিয়ে লাগলো। হাত থেকে ফিনকিতে গালটা দূরে সরে গেল ইরফানের, তবে আঘাতের তীব্রতা এতটাও জোরালো ছিল না। তবে নিজেকে সামলানোর সুযোগ পেল না ইরফান। সে বুঝে ওঠার আগেই বিদ্যুৎ বেগে মাটিতে পড়ে থাকা বন্দুকটা কুড়িয়ে নিল প্রিয়তা। আটকে উঠল ইরফান, কিছু একটা বলতে চাইবে, তবে তার আগেই নিঝুম কক্ষ জুড়ে ঠাস ঠাস করে দুবার শব্দ হলো। সাথে সাথে আবারও মৃত্যুপুরীর মতো নীরবতা নেমে এলো চারপাশে। কেবল একটি ভারী দেহ ধপাস করে নীরবতার মোটা চাদর গড়িয়ে সশব্দে আছড়ে পড়ল ধবধবে টাইলসের মেঝেতে। কোনো কথা নেই, কোনো কোলাহল নেই, কেবল মৃত্যু স্থিরতা। মাথায় খুলি ভেদ করে তরতর করে বেরিয়ে আসতে লাগলো উষ্ণ স্রোত। সাদা টাইলসের মেঝেতে পড়ে রইল মূর্তি। মৃতদেহটার পাশে হাঁটু মেরে বসল প্রিয়তা। নিথর লাশটার দিকে তাকিয়ে শূন্য নির্জীব কণ্ঠে বিড়বিড় করল, তোমার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, তোমাকে মারার কোনো উদ্দেশ্য ছিল না আমার। কিন্তু কি করব বলো? তোমার এই তুচ্ছ জীবনে থেকে আমার প্রণয় ভাইয়ের ভালোবাসা আমার কাছে অনেক বেশি অমূল্য। কারো জন্যই এই স্বার্থটা আমি ত্যাগ করতে পারবো না। তাকে ধরে রাখতে, এমন শত শত প্রাণ উৎসর্গ করতে আমার দ্বিধা নেই। সমাজে আমাকে স্বার্থপর ভাবতে পারে, অসুবিধা নেই, তবে অসহায় যেন দেখে না। এই তো সবে শুরু, ধীরে ধীরে আরও অনেক লাশ পড়বে। এই প্রণয় ভাই ব্যতীত আমার আর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। যারা যারা পিঠে ছুরি মারতে চায় এক এক করে সবার ক্লাস নেব, কেউ বাদ যাবে না নিশ্চিত। চলো, একটা উইকেট পড়ল। এবার পালা মেহেরিমা শিকদার প্রিয়স্মিতার। সচেতন দৃষ্টিতে ঘাড় বাঁকিয়ে চারপাশে পরখ করল প্রিয়তা। চট করে বসা থেকে উঠে দাঁড়ায়। এ অবধি পৌঁছাতে তাকে অনেক হ্যাপা পোহাতে হয়েছে, এখন টাইম মিশন কমপ্লিট করার। প্রিয়তা হাতের রিভলভারটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো, অতঃপর ঘাড় ঘুরিয়ে ভ্রু কুঁচকে তাকায় ঘরের চারপাশে লাগানো সিসিটিভি ক্যামেরার লাল আলোর দিকে। হাতের বন্দুকটা দিয়ে নিজের কপালে নিজেই আলতো করে বাড়ি মারল প্রিয়তা। ঠোঁটে এক ফালি মৃদু হাসি দেখা গেল। চারটা চোখ এখনো তাকে দেখছে। তুই কিভাবে ওদের ইগনোর করে চলে যাচ্ছিস প্রিয়তা? মুখের কথা ফুটায় না প্রিয়তার। আচমকা ঠাস ঠাস করে বিকট চারটা গুলি শব্দে ক্যামেরা উঁচিয়ে দিল। ছো মেরে টেবিলের ওপর থাকা ইরফানের ল্যাপটপটা তুলে নিয়ে কন্ট্রোল রুমে গিয়ে দ্রুত সিসিটিভি ফুটেজের হাই ড্রাফটটা বের করে নিল। সব কিছু নিয়ে যে পথে এসেছিল সেই পথে পালাতে গেল। পেছন থেকে পরিচিত কণ্ঠে বজ্রধ্বনি শুনে দাঁড়িয়ে গেল প্রিয়তা, পা দুটো সেটে মেঝের সাথে। আর এক পা সামনে বাড়ালে ভুলে যাব তুই আমার বোন। এখন 1 সেকেন্ড লাগবে তোর সমস্ত জারিজুরি থামিয়ে দিতে, তাই থাম, বাধ্য করিস না আমায়। প্রিয়তার দিকে নল তাক করে ধরল। ফলার ন্যায় কথাগুলো ছুড়ে দিয়েছে প্রিয়স্মিতা। একদম পাথরের কণ্ঠ তার, স্বরে আবেগের বিন্দুমাত্র ছিটেফোঁটাও নেই।
প্রিয়তা ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, সরাসরি চোখ রাখলো প্রিয়স্মিতার চোখের উপর। দুই জোড়া শপথধারী নীল চোখ যেন ভয়ঙ্কর সংঘর্ষে নেয় একে অপরের দৃষ্টিতে বিদ্ধ হলো। চোখ দুটোর গভীরে রক্তক্ষয়ী এবং অমোঘ লক্ষ্য। পুরোটাই নীরব যুদ্ধ চলছে, দেখতে অবিকল একই রকম, কিন্তু দুজনেই চরম ধ্বংসাত্মক মুদ্রায়। প্রিয়তা পিঠ দেখিয়ে পালিয়ে গেল না, বরং লক্ষ্য করলে দেখা যায় তার ফ্যাকাশে ঠোঁটের কোণে খেলে গেল এক কুটিল রহস্যময় হাসি। হিসাব একটা যেহেতু আছে, তাহলে তুলে থাকবে কেন? সবার আসল রূপ চেনা হয়ে গেছে। প্রিয়তা এক পা দুই পা করে এগিয়ে গেল প্রিয়স্মিতার সম্মুখে। তার তাক করা বন্দুকের দিকে ইশারা করে মৃদু হেসে বলল, ওটা ধরতে পারার অহংকার আমাকে দেখিও না। আমার ধমনীতে ওই একই রক্তের স্রোত বয় যেটা তোমার বইছে। ওটার ব্যাপার আমার হাতে ধরে শেখানো হয়নি, ওটা আমাদের জন্মগত গুণ। 4 বছরের অভিজাত পারবে সেটা। বিষয় স্তব্ধ হয়ে গেল প্রিয়স্মিতা, তার চোখের পলক পড়া স্থির হয়ে গেল, কণ্ঠের চমক অবিশ্বাসী সুর। আনঅ্যাভেলেবল। তোকে আমার বড্ড অচেনা লাগছে প্রিয়। ভেরি সিম্পল। মানুষ চেনা তো সহজ নয়। দেওয়ালে পিঠ থেকে গেছে আমার। মানুষ যখন নিজের জীবন বাঁচানোর তাগিদ অনুভব করে, তখন পরিবর্তনগুলো চোখে পড়ার মতনই হয়। আই অ্যাম হাইলি ইমপ্রেসড। বড় বড় ফিলোসফিক্যাল কথা ভালো শিখেছিস। কোর ব্যাং অবশেষে বুঝি দিগন্তে সন্ধান পেল। কোতেই তো সুখে ছিলাম বেশ, কিন্তু সুখে আর থাকতে পারলাম কই। সেই তো খানদানি নোংরা ডোবায় পা চোবাতেই হলো। ভারী এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে চূড়ান্ত আফসোসের সুরে বলল প্রিয়তা। প্রিয়স্মিতা এই পুরো বাক্যটা একটু হজম হচ্ছে না। তুই এখানে ঠিক কি করছিস বলতো? সেটাই নিতে এসেছি, যেটা তোমরা সকলে মিলে চুরি করেছো। হোয়াট রাবিশ! কি চুরি করেছি আমরা? প্রিয়তা কুঁচকে যায় ভ্রু। ওই যে এটা। হাতের ল্যাপটপের দিকে ইশারা করলো প্রিয়তা। প্রিয়তার হাতে ইরফানের অফিসিয়াল ল্যাপটপ দেখে বিস্ময়ে হতভম্ব হয়ে গেল প্রিয়স্মিতা। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। হঠাৎ উত্তেজিত হয়ে পড়ল প্রিয়স্মিতা। প্রিয়তার হাত থেকে ল্যাপটপটা জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় উদ্যত হলো। ভয়ঙ্করভাবে প্যানিক করতে করতে চেঁচিয়ে বলল, তুই তুই এটা কোথায় পেলি? এটা আমাকে দে, বলছি দে। স্যার স্যার আপনি কোথায়? নেই। তোমার এই সিনিয়র অফিসারকে আল্লাহর ওয়াস্তে পাঠিয়ে দিয়েছি। যতই চেঁচিয়ে রাখো, কোনো লাভ হবে না। মুখখানা একদম ইনোসেন্ট করে জবাব দিল প্রিয়তা। ভাবখানা এমন যেন মশা মারার খবর বলল। কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল প্রিয়স্মিতা। কথাটি কি বলল নিজের কানকে বিশ্বাস করতে পারছে না প্রিয়স্মিতা। প্রিয়তাকে ফেলে উল্টে ঘুরে একছুটে দৌড় দিল ভেতরে কনফারেন্স রুমের দিকে। রুমে পা রাখতেই বিভৎস দৃশ্য, পুরো শরীর শিউরে উঠল প্রিয়স্মিতার। পায়ে রক্ত জমে গেল, গলা ফাটিয়ে আর্তনাদ করে ডেকে উঠল, ভাইয়া। আপনজনকে হারানোর ব্যথায় বুক ফেটে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে বুঝি আপু? হুম। এই তুমি তো চেয়েছিলে আমি যেন আমার আপনজনকে হারাই, যাকে ব্যতীত আমি নিজেকে এক মুহূর্তের জন্য কল্পনা করতে পারি না। হিপোক্রাইসিসের একটা সীমা থাকা উচিত, বলো। পেছন থেকে তীব্র ঘৃণা ভরা কণ্ঠে কথাগুলো ছুঁড়ে মারল প্রিয়তা। ঘাড় গুড়িয়ে রক্তচক্ষু নিক্ষেপ করলো প্রিয়স্মিতা। উন্মাদের ন্যায় তেড়ে এসেছিল প্রিয়তার দিকে। প্রিয়তার বাহু চেপে ধরে কর্কশ এবং কাঁপা কাঁপা করে চিৎকার করে দিল, অমানুষের সাথে ঘর করতে করতে তুইও অমানুষ হয়ে গেছিস। কিভাবে পারলি আমার ভাইকে মারতে? তুই এই দেশের এত বড় একটা উজ্জ্বল নক্ষত্র এভাবে ধুলে মিশিয়ে দিলি, তাও একটা জঘন্য ক্রিমিনালের জন্য। তুই কি হুঁশে আছিস নাকি উন্মাদ হয়ে গেছিস? প্রিয়স্মিতা এক ধাক্কায় দূরে সরিয়ে দিল প্রিয়তা। গলা ছাড়িয়ে বেরিয়ে এলো প্রচণ্ড হাহাকার মেশানো একটি চিৎকার। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, একদম পাগল হয়ে গেছি। একেবারে মাথা খারাপ হয়ে গেছে। তোমরা কে পাগল করে দিয়েছ। প্রহেলিকার কথা না হয় নাই বাদ দিলাম, কিন্তু তুমি তুমি আমার নিজের বোন হয়ে আমার সাজানো জীবনটা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিলে। সে মনিও আপু, তোমায় আমি অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, আর বিনিময়ে তুমি। এটা আমার দায়িত্ব প্রিয়তা। তুই একটা ভুল মানুষের মোহে অন্ধ হয়ে যাচ্ছিস। দিনের পর দিন একটা পিচ্চাসের সাথে ঘর করছিস। নিজেকে নারী বলতে তোর লজ্জা করে না? নিজের একটা মেয়ে হয়ে অন্য মেয়ের অপরাধকে আড়াল করছিস। আয়নায় নিজের দিকে তাকাতে পারিস? লজ্জা হয় না? তোর কি উচিত ছিল না অপরের দিকে শাস্তি দেওয়া? কিন্তু তুই নিজের স্বার্থে অন্ধ হয়ে গেছিস, আর আমাকে বলছিস সে মনিও। আমার কিসের লজ্জা? লজ্জা তো তোর পাওয়া উচিত। অন্ধের দৃষ্টি ফেরানো যায়, কিন্তু যে চোখ থাকতে প্রতিবন্ধ থাকে। এই লড়াইটা কেবল আমার একার নয়, এই লড়াইটা ঘরের মেয়ের লড়াই।
সমাজের সকল মেয়ের লড়াই। একদম একটা কথাও নয়। আমার প্রণয় ভাই সম্বন্ধে কোনো মন্তব্য আমি কারোর কাছে শুনবো না। কতটুকু চিনো তুমি তাকে? আমি চিনি। কি জানো তুমি তার সম্বন্ধে? আমি জানি। আমার প্রণয় ভাই খারাপ ছিল না, স্বেচ্ছায় একটা অন্যায় করতে চায়নি, বাধ্য হয়েছিল। আমার প্রণয় ভাই খারাপ নয়, সে পাপী নয়। তোর চোখে মোহের জাল পড়েছে প্রিয়তা, কিন্তু তোর একজনের সুখের জন্য আমি গোটা দুনিয়াকে ধ্বংসের মুখে ঢেসে দিতে পারবো না। স্যার, আমি কি ধরবই, আর উপযুক্ত শাস্তি দেব। এটাই আমার লাইনের মিশন। এটা সম্পূর্ণ না করে মরব না আমি। আমি বেঁচে থাকতে আমার প্রণয় ভাই এতটুকু ক্ষতি আমি কাউকে করতে দেব না। সাফ কথা। তাহলে তাকে মারতে হবে? আমারও সাফ কথা। আমার কাছে বাধা দেওয়ার চেষ্টা করলে তোকেও রাস্তা থেকে জাস্ট সরিয়ে দেব। বিরিয়ানির এলাচি যেভাবে তুলে ফেলে ওভাবেই তোকে উপচে ফেলবো। তোর জীবনের বিনিময়ে যদি সমাজের শুদ্ধিকরণ হয় তবে আমি তাই করব। আপনজনের রক্ত যদি হাত রাঙাতে হয় আফসোস নেই, দ্বিধা করব না আমি। কষ্ট হলে মেনে নেব। আমার বোনটা কুলাঙ্গার ছিল। চারপাশে পরিবেশ নিমেষে উত্তপ্ত এবং ভারী হয়ে উঠল। দুই বোনের ভেতরে চরম মনস্তাত্ত্বিক উত্তেজনা এবং বিস্ফোরণ ছড়িয়ে পড়ল। তাদের এই সরল কথা কাটাকাটির এক পর্যায়ে তা হাতাহাতিতে পৌঁছে যায়। দুজনের হাতে মারাত্মক আগ্নেয়াস্ত্র। তীব্র কথা কাটাকাটির এক পর্যায়ের আগের চরম মাথায় আচমকা শুট করে দেয় প্রিয়স্মিতা। প্রিয়তা ব্যাপারটা পুরোপুরি বুঝে উঠতে পারল না। চোখের পলকে বুলেটটা তার বুকে বিঁধে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বাতাসে ভেসে একটা বড়সড় শক্ত হাত জাপটে ধরে তাকে নিজের দিকে টেনে সরিয়ে নিল। তাল হারিয়ে প্রবল উচ্ছ্বাসে আছে পড়ল প্রিয়তা তার প্রিয় নীরে। গুলির প্রচণ্ড আঘাতে দূরের ফ্লাওয়ার ভাসটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মুহূর্তে। নিজের কাণ্ডে নিজেই থমকে গেল প্রিয়স্মিতা। সেটা কি করছিল? একটু হলেও তো কথাটা ভাবতেই তার বুকটা কেঁপে উঠল প্রিয়তার। তড়িৎ বেগে পাশে ফিরে তাকায় সে। পরিচিত সেই সুপরিচিত বুকের ঘ্রাণ নাকে আসতেই পিলে চমকে উঠল প্রিয়তার। ঝড় করে মাথা তুলে তাকালো। প্রণয়ের রক্তিম ও জ্বলন্ত চোখের দৃষ্টির মুখোমুখি হলো সে। চোখের মনির সেই তীব্র দৃষ্টিতেই যেন ভস্ম করে দিতে চায় প্রিয়তাকে। আক্রোশিত পেয়ে প্রণয়ের হাতের মুঠো এমন শক্ত হয়ে আসে যে আঙ্গুলের করগুলো সাদা হয়ে যাচ্ছে। প্রণয় ভাই, আমি আসলে... প্রিয়তার কথা শেষ হলো না। ঠাস করে একটা বিকট শব্দ হলো। পুরুষের হাতের কঠোর চপাটাঘাতে বাতাস জমে গেল। মাথার চক্কর দিয়ে উঠল প্রিয়তার। নীল নীল চোখ দুটো মুহূর্তেই পানিতে টইটুম্বুর হয়ে উপচে পড়ল। তুলতুলে ফর্সা গালখানাতে প্রকাণ্ড 5 আঙ্গুলের লালচের ছাপ ভেসে উঠল চোখের পলকে। জীবনে এই প্রথমবারের মতো, হ্যাঁ, বিশ্বাস না হলেও এটি সত্যি, জীবনে প্রথমবারের মতো প্রিয়তার গালে হাত তুলল প্রণয়। জীবনে তো কম ভুল ত্রুটি করেনি প্রিয়তা। কত জ্বালিয়েছে, কত উত্তপ্ত করেছে, কোনোদিন একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দেয়নি প্রণয়। বুকে আগলে সব জ্বালাতন হাসি মুখে সহ্য করেছে সে। অথচ আজ রাগে এখনো থরথর করে কাঁপছে প্রণয়। চোখ দুটো ভয়ঙ্কর লাল, চোখের কোণায় জমে আছে উষ্ণ জলের আভা। মুখ দেখে মনে হচ্ছে বহু কষ্টে সে নিজেকে নিয়ন্ত্রণ করছে, না হলে হয়তো আরও খান 10 চর মেরে বেয়াদব মেয়েটাকে দাঁত সবকটা ফেলে দিত। জানোয়ার বাচ্চা, তোকে কে বলেছে এত পাকনামি করতে? হ্যাঁ, এখন যদি কিছু হয়ে যেত, যদি আমার আসতে 1 সেকেন্ডও দেরি হয়ে যেত, যদি গুলিটা শুধু তোর বুক চিরে হৃৎপিণ্ডে ঢুকে যেত, কি করতাম আমি? বল, কি করতাম আমি? আমার পুরো জীবনটা কি এক নিমেষে মিথ্যে হয়ে যেত না? আমি না হয় কিছুদিন পরেই মরতাম, কিন্তু তোর কিছু হলে... নিঃশ্বাসের গতি কেমন অস্বাভাবিক হয়ে যায় প্রণয়ের। পুরুষের ধমকের তোরে পুরো ঘরটা কেঁপে ওঠে। সাথে থরথর করে কেঁপে ওঠে প্রিয়তা প্রিয়স্মিতা। এই বিকট ভয়ঙ্কর কণ্ঠের ধমক তারা আগে কখনো শোনেনি। পরমুহূর্তে প্রিয়তার ছোট্ট নরম শরীরটা প্রচণ্ড শক্তিতে নিজের বুক পাজরে আঁকড়ে ধরল প্রণয়। পিষে ফেলার তীব্রতা এমন যেন প্রিয়তার হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে মুহূর্তেই। প্রণয় হৃৎপিণ্ডের প্রণয়কারী ধুকপুকানি যেন বাহির থেকে শোনা যাচ্ছে। দম আটকে প্রণয়ের বুকে পড়ে রইল প্রিয়তা। গালটা জ্বলছে প্রচণ্ড, সাথে বুকের ভেতর এমন অনুভূতির জোয়ার এসে আছড়ে পড়ছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। হারানো ভয়ে কেমন কুঁকড়ে গেছে প্রণয়। তার দিশেহারা অস্থির নিঃশ্বাস বইছে। আর একটু হলেই তার শ্বাস আটকে যেত চিরতরে। এমন পাগলাটে মানুষকে দুনিয়ার সবাই মিলে মেরে ফেলতে চায়। সব অপরাধের আগে তার সর্বোচ্চ অপরাধ কি ছিল? কেবল অন্ধের মতো ভালোবাসা। কথাটা বলতে এই প্রিয়তার শরীর রক্ত টকবক করে ফুটে ওঠে। প্রণয়ের বুক থেকে মাথা তুলে কাঁধে মুখ গুছিয়ে দিল সে। আর ঠিক তখনই সতর্ক চোখে দেখল প্রিয়তার ছটফট করার গতিবিধি।
প্রিয়স্মিতার হাবভাব একদমই ভালো না। এসআরকে জীবিত ধরতে না পারলে তাকে এনকাউন্টার করা নির্দেশ আছে। প্রণয় তো এখন উন্মাদ, নিজের খেয়ালেই মগ্ন। অথচ প্রিয়স্মিতা নীরবে নিখুঁত প্রস্তুতি নিচ্ছে প্রণয়ের পিঠটা গুলিতে গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার। প্রিয়স্মিতা এই তীব্র ঘৃণায় বিষিয়ে উঠল। সে কোনো ন্যায় নীতি বোঝে না। এই দুনিয়ার এই একটিমাত্র মানুষ ছাড়া তার আপন বলতে আর কেউ নেই। প্রিয়স্মিতা তককে তককে থেকে প্রণয়কে শুট করতে উদ্যত হলো। প্রিয়স্মিতা যখন নিজের নিশানা ঠিক করতে ব্যস্ত, ঠিক তখনই সেকেন্ডের ব্যবধানে পুরো পাশা উল্টে গেল। প্রণয়ের পিঠের পাশ দিয়ে বিদ্যুৎ গতিতে হাঁস উঠিয়ে ঠাস ঠাস করে দুটো গুলি সোজা প্রিয়স্মিতার বুকে ঢুকে দিল প্রিয়তা। এই আতঙ্কিত হামলায় পুরো বিন্দুমাত্র প্রস্তুত ছিল না প্রিয়স্মিতা। বিধায় সরে যাওয়ার সুযোগে পেল না। বুক ছিদ্র করে উষ্ণ তাজা রক্তের স্রোত ফিনকি দিয়ে গড়িয়ে পড়ল। হাত থেকে গানটা পড়ে যায় প্রিয়স্মিতার। চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসে। প্রিয়তার চোখে আজ কোনো অনুভূতি নেই, নেই কোনো মায়া, নেই কোনো রক্তের টান, কেবল এক দৃঢ় সংকল্প। গুলির বিকট শব্দে চৈতন্য ফিরে প্রণয়ের। চমকে সে ফিরে তাকায় প্রিয়স্মিতার পানে। মাটিতে লুটিয়ে পড়েছে মেয়েটা, মুখ দিয়ে গড়গড় করে রক্ত বেরোচ্ছে। চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে চিরকালের মতো। আপনজনের হাত থেকে পাওয়ার মৃত্যুর স্বাদ বুঝি এত তিক্ত হয় তা আগে জানা ছিল না প্রিয়স্মিতার। পা দুটো থমকে গেল প্রণয়ে। নাকে এসে লাগলো সদ্য বন্দুকের নল থেকে ওঠা রাসায়নিক বারুদের কড়া গন্ধ। শরীর থেকে ভারী রক্তক্ষরণ হচ্ছে প্রিয়স্মিতার। মুখ থেকে লোল পড়ছে। চোখ দুটো কাচের মতো স্থির হয়ে আসছে সময়ের ব্যবধানে। বিস্ময়ে প্রণয়ের চোখের পলক ফেলা বন্ধ হয়ে গেল। প্রিয়তার হাতের মুঠো তখনও কালো বন্দুকটা ধরে আছে, যেটা দিয়ে মাত্রই সে নিজের যমজ বোনকে হত্যা করেছে। বন্দুকে লক দিয়ে ধোয়া উঠছে। প্রিয়তার মধ্যে কোনো তাড়াহুড়ো দেখা গেল না। চেহারায় কোনো অনুশোচনা নেই, চোখে নেই বিয়োগের অশ্রু। সে আগের মতো প্রণয়ের বুকে মুখ গুজে পড়ে রইল, যেন এই মাত্র কিছু ঘটেনি। এটা কি করলি জান? ও তো তোর নিজের বোন। পরোয়া করি না, শুধু আপনি থাকলে চলবে আমার, কেউ না থাকলেও চলবে। প্রণয়ের ভেতরটা হু হু করে কেঁদে উঠল। প্রিয়তার নরম গালে নিজের বড় দুই হাতের মাঝে আলতো করে ধরে সে ব্যাকুল কণ্ঠে বলল, তুই এমনটা হোস না জান, তুই আমার জান। রক্তের মাংস তৈরি না, মাখনে তৈরি। নিজের হাতে বড় যত্ন করে করেছে তোকে। তুই এমন কঠিন হৃদয়ে হতে পারিস না। আগের মতো হয়ে যা জান পাখি। দুনিয়া আমি দুই হাতে সামনে নেব। সব নিষ্ঠুরতা, সব ক্রূরতা আমি দেখে নেব। আমি আছি তো। প্রিয়তার চোখের কোটেরও থই থই করছে জল। প্রিয়তা প্রণয়ের হাতের ওপর হাত রাখে। হঠাৎ ভেঙে পড়ে প্রিয়তা। প্রণয়ের বুকে মুখ গুজে ডুকরে কেঁদে ওঠে। বিলাপ করতে করতে বলে, আমি আমার বোনকে মারতে চাইনি প্রণয় ভাই, কিন্তু কি করতাম? ও আমাকে মারতে নিয়েছিল, আমি কিচ্ছু বলিনি। কিন্তু ও আপনাকে মারতে চায়। আমি সব সহ্য করে নেব, কিন্তু আপনার দিকে কেউ হাত বাড়ালে সামনে কে আছে আমি দেখব না। আচ্ছা, আর কাঁদে না বাচ্চা। চিন্তা করবে না প্রণয় ভাই, ভাগ্য ভালো থাকলে বেঁচে যেতে পারে। গুলিটা অনেককে মেপে চুপেই চালিয়েছি। ওকে আমি কবেই মেরে ফেলতাম, কিন্তু কষ্ট হয় বলুন। প্রাণে মেরে ফেলতে বুকে টান লাগে। মুখটা মলিন হয়ে যায় প্রণয়ের। প্রিয়তার ভেজা চোখের পাপড়িগুলো চেপে যায়। পরমাদুরে শুষে নেয় সেই চোখের অশ্রুগুলো। ব্যথাতুর দৃষ্টিতে ফিসফিসে বলে, পাগলি মেয়ে, এভাবে কিছু আটকানো সম্ভব নয়। আমার কথাটা মান। রেগে যায় প্রিয়তা। প্রণয়ের হাত ছাড়ানোর জন্য ছটফট করা শুরু করে দেয়। ঝাঁজ দেখিয়ে বলে, ছাড় না আমাকে। রাগ করছিস কেন ময়না পাখি? তুই বাকিটুকু কথা সম্পূর্ণ করতে পারে না প্রণয়। টুকটুক করে মেসেজে ভরে যায় চারপাশ। দুজনের ফোনে এক নাগারে নোটিফিকেশন আসতে শুরু করে। কিছু অবাক হলো প্রণয়। প্রিয়তা একে অপরের মুখে চাওয়াচুই করলো। নিজের টাওয়ারের পকেট থেকে ফোনটা বের করলো প্রিয়তা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এসব সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেল থেকে ঝড়ের বেগে নোটিফিকেশনে বর্ণা বইছে। আইফোন হ্যাং হয়ে যাওয়ার জোগাড়। প্রথমেই হোয়াটসঅ্যাপ ওপেন করলো সে। সবার উপর একটি আননোন নাম্বার থেকে দুটো মেসেজ এসেছে। প্রিয়তা মেসেঞ্জারটি ওপর ক্লিক করতেই স্ক্রিনে ভেসে উঠল, টাইমস আপ। এ স্যার, উইল ফিনিশ টুমরো অ্যান্ড দেন ইউ উইল বি মাইন। ওদের দুজনকে মেরে ফেলেছ তো কি ভেবছো সব চাপা করে গেছে? বোকা নারী, ওসব কি চাপা দেওয়ার জিনিস? আর ওরা মরে গেছে তো কি হয়েছে? আমি নিজ দায়িত্বে ওদের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করে দিলাম। বেচারার অনেক কষ্ট করেছিল এগুলো জোগাড় করতে। সব তো আর পানিতে যেতে দিতে পারি না। তবে তোমার সাথে আমার হিসেব তোলা রইল। দেখা হবে আমাদের। তোমার সাথে দেখা হবে তুমি বিধবা হওয়ার পর। উফ, সাদা শাড়িতে নয়, লাল শাড়িতে প্রিয়সী। শেষ, এতটুকুই।
লেখাটুকু পড়ে শ্বাসরুদ্ধ হয়ে যায় প্রিয়তার। পা দুটো যেন আচমকাই অবশ হয়ে গেল। হাঁটুর বল সম্পূর্ণ হারিয়ে ফেলল প্রিয়তা। নার্ভগুলো নিজের কর্মক্ষমতা হারাতে হারাতে ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করলো। অনিয়ন্ত্রিতভাবে পুরো শরীর কাঁপতে লাগলো প্রিয়তার। ধপ করে পরিচিতি নিলে নিজের শক্তপোক্ত 2 হাতে ধরে ফেলল প্রণয়। ঝাপটা ধরে নিল বুকের কাছে। বলেছিলাম না এভাবে আটকাতে পারবে না জান। না, এটা হতে পারে না। প্রিয়তা কাঁপতে কাঁপতে আঙুলগুলো দ্বারা ফেসবুকে ক্লিক করতেই মাথায় যেন মস্ত আকাশ ভেঙে পড়ল। পায়ে নিচে জমিন সরে গেল মূর্তি। ফোনটা ফসকে করে গেল মাটিতে। প্রিয়তা কাঁপছে অসম্ভব রকমের কাঁপুনি। প্রণয় 2 হাতে জাপটে ধরে বসে পড়ল মাটিতে। ছোট্ট মাথাটা বুকের সাথে ঠেকিয়ে চুলে পরম স্নেহে হাত বুলিয়ে দিতে লাগলো সে। উত্তপ্ত কাঁপা কাঁপা ঠোঁট চেপে ধরে বাচ্চাদের মতো করে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, কিচ্ছু হয়নি বাচ্চা, এই তো দেখ আমি আছি, তোর কাছেই আছি, পাশে আছি, শান্ত হ আমার জান। চুপ করে আমার বুকে কান পাত, মন দিয়ে শোন আমার হৃৎপিণ্ড বলছেটা কি। ধফ করছে। এই দুপুরের মধ্যে নিজের নামটা শুনতে পাচ্ছিস কি না? ভালো মতো শোনার চেষ্টা কর। আমি যাচ্ছি না তোকে ছেড়ে কোথাও। আমি কি তোকে ছেড়ে থাকতে পারি? প্রণয় ভাই। প্রণয় গলা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে ওঠে প্রিয়তা। কাঁদতে কাঁদতে মেয়েটার দম আটকে আসে জোগাড়। শরীরে সবটুকু জোর খাটিয়ে এত শক্ত করে চেপে ধরে প্রণয়কে, যেন সামান্য ছাড়লেই বাতাসে মিশে যাবে। মরুপথে তৃষ্ণার্ত পথিক যেমন পানির শেষ বিন্দুটুকু আঁকড়ে ধরে প্রাণপণে, প্রিয়তারও অবস্থা ঠিক ততটাই। প্রিয়তমার উষ্ণ চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে প্রণয়ের। কালো শার্টের বুকের অংশটুকু ইতিমধ্যে শক্ত। বুকের ভেতরে নরম অংশটা টনটন করছে অসহ্য ব্যথায়। ছেয়ে যাচ্ছে প্রণয়ের। সে জানে সে মিছে সান্ত্বনা দিচ্ছে তার প্রাণ পাখিকে। তার গল্পটা ফুরিয়ে এলো বলে। অন্তিম অধ্যয়নের সূচনা হয়ে গেছে। তার গল্পটা ফুরিয়ে এলো। সমাপ্তির খুব নিকটে দাঁড়িয়েছে সে। নিজেকে হারাতে ভয় পায় না প্রণয়। কিন্তু সে না থাকলে একে কে সামলাবে? সে কিভাবে মায়া ছাড়বে এই পাখিটার? ফোনটা স্ক্রিনটা তখনও চলছে। মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে। সব জায়গায় ট্রেন্ডি নিউজ ফিড ভর্তি কেবলই চাঞ্চল্যকর সংবাদ। এসআর ফেস রিভিল। গ্লোবাল বিজনেস আইকন, পিএস ক্রপ ওনার, বিশিষ্ট বিজনেসম্যান আবরার শিকদার প্রণয় কুখ্যাত অপরাধী এসআর। স্ক্রিপ্টেড ফাইলস এর মতো গোটা একটা ডকুমেন্টস পাবলিশ হয়েছে, যেটা অসংখ্য ছবি ভিডিওতে ভর্তি। প্রত্যেকটা কুকর্মের পুঙ্খানুপুঙ্খ বিবরণ, ওমেন ট্রাফিকিং, চাইল্ড ট্রাফিকিং, অর্গান ট্রাফিকিং, সবটার ফুটেজ এত ইন্টারেস্ট যে পুরোটা দেখে না সে। প্রত্যেকটা ছবি ভিডিও এইচডি কোয়ালিটির। এই ডকুমেন্টসের নাম দেওয়া হয়েছে দ্য ফ্রেশ লিডার। এছাড়াও এমন সব নৃশংসতার ভিডিও আছে যে সাধারণ কোনো মানুষ পুরোটা দেখতে পারে না। প্রত্যেকটা অবৈধ লেনদেনের নথি, প্রত্যেকটা চুক্তি কি নেই। মাত্র 25 মিনিটের মধ্যেই দুনিয়া জুড়ে তোলপাড় হতে শুরু হয়ে গেছে। ইপস্টেন ফাইলসের থেকে দ্রুত ভাইরাল হয়ে গেছে এই বিক্ষোভ 5 মাস পর। এতক্ষণ পড়ছিলাম ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে রয়েছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব 99। আমার যা মনে হয় এই গল্পটার একটা পর্ব হয়ে শেষ হয়ে যাবে। আর কেন জানি মনে হচ্ছে এটা খুব বাজেভাবে স্যাড এন্ডিং হবে। আপনারা এতদিন থেকে গল্পটা শুনছেন, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।